সাহিত্যে চৈতন্য প্রভাব এই আলোচনার মধ্যে এবার প্রবেশ করছি। সাহিত্যে চৈতন্য প্রভাব বলতে বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব মূলত চৈতন্যদেব তার পরবর্তী সময়ের বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছিলেন প্রবলভাবে। সমসময়ের বাংলার সমাজেও বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন ঘটেছিল তাঁর কর্মকাণ্ড এবং প্রভাবের ফলে। সেই পরিবর্তনগুলি পরোক্ষে সাহিত্যেও ছাপ ফেলেছে। আমরা জানি চৈতন্যদেব সমাজে যে জাতিভেদ প্রথা এবং কেবলমাত্র জাতিভেদ প্রথা নয়, বিধর্মী সম্পর্কে হিন্দু সমাজের যে মনোভাব, সেই সমস্ত কিছুর বিরুদ্ধেই তার নিজের মতামত এবং কাজকর্মকে প্রসারিত করেছিলেন। তার ফলে বাংলার সমাজেও তার সেই কর্মকাণ্ড অনেকখানি ছাপ ফেলেছিল। তিনি যে জাতিভেদ প্রথাকে দূর করতে পেরেছিলেন কিংবা যবন বিষয়ে হিন্দু সমাজের যে মূলগত দৃষ্টিভঙ্গি সেটা থেকে সমাজকে সরিয়ে আনতে পেরেছিলেন এমন নয়, কিন্তু অনেকখানি পরিবর্তন তার কর্মকাণ্ডের ভেতর দিয়ে আমরা ঘটে উঠতে দেখেছি। চৈতন্যদেব হিন্দু সমাজের জাতিভেদ প্রথা দূর করার চেষ্টা করেছিলেন যে সরাসরি, এমন কিন্তু নয়। তার সমকালে তা সম্ভবও ছিল না। কিন্তু তথাকথিত নিম্নবর্ণের হিন্দুদের প্রতি যে অমানবিক বৈষম্যমূলক আচরণ ও সমাজে তাদের যে অধিকারহীনতা স্বাভাবিক বলে গণ্য হতো সে সময়ে, তা দূর করার চেষ্টা করেছিলেন চৈতন্যদেব। চৈতন্যদেব কীর্তনের আসরে তথাকথিত উচ্চবর্ণের মানুষদের পাশাপাশি স্ত্রী, শূদ্র, মূর্খ সবার যোগদানের কথাই বলেছেন। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত অনুসরণ করলে এই তথ্যের সন্ধান আমরা পাই। এই সম্মিলিত কীর্তন সমাজের অনেক বাধা ভাঙার সহায়ক হয়েছিল। আমরা জানি যে এই বৈষ্ণব ধর্মান্দোলন যাকে বলা হয়, সেটা সরাসরি তাকে আন্দোলন তকমা দেওয়া যাবে কি না তা নিয়ে বর্তমান সময়ে কেউ কেউ বিতর্কে প্রবৃত্ত হয়েছেন। কিন্তু যাই হোক না কেন, চৈতন্যদেবের যে নগর সংকীর্তনের ধারণা, তার যে কীর্তনের আসর, সেখানে সমস্ত মানুষের প্রবেশাধিকার ছিল। সেটা কোনো সামাজিক বিধিনিষেধের আগলে তাকে আটকে রাখা হয়নি। চৈতন্যদেবের এই মনোভাব সমাজের ওপর একটা বিপুল প্রভাব বিস্তার করেছিল। সমাজকে পুরোপুরি বদলাতে পারেনি, সমাজ থেকে জাতিভেদ প্রথার অবলুপ্তি ঘটেনি, পারস্পরিক যে ধর্মের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটার যে কোনো মূলগত পরিবর্তন করেছিল তাও নয়, কিন্তু সমাজের যে উপরিতলের যে ব্যবহার সেখানে এবং বৈষ্ণব সমাজের মধ্যে একেবারে গোড়া থেকেই কিন্তু অনেকখানি পরিবর্তন ঘটে গিয়েছিল। মধ্যযুগের স্মৃতিশাস্ত্র বলছে, দুঃশীলোপি দ্বিজঃ পূজ্য ন শূদ্র বিজিতেন্দ্রিয়, অর্থাৎ ব্রাহ্মণ যদি দুঃশীল হয় তবু সে সমাজে পূজিত হবে, শূদ্র জিতেন্দ্রিয় হলেও পূজা পাবে না। এই যে একেবারে নির্দিষ্টভাবে ব্রাহ্মণদের যে উচ্চমান্যতা এবং শাস্ত্রে তাকে স্বীকার করে নিয়ে তাদেরকে একটা স্থায়ী উচ্চাসনে বসিয়ে রাখা, এইটাকে চৈতন্যদেব পুরোপুরি অস্বীকার করলেন। তিনি মনে করলেন যে কৃষ্ণ ভক্ত হলে, হরিনাম মুখর হলে একজন শূদ্র কিংবা একজন পতিত, একজন পাপী যে কেউ, তারা তাদের সমাজে তাদের স্থান হতে পারে। শূদ্র যদি জিতেন্দ্রিয় হয়, অর্থাৎ তার যদি চরিত্র শুদ্ধ হয়, তাহলে দুঃশীল ব্রাহ্মণের থেকে সে অনেক বেশি পূজ্য, সমাজে সেই পূজা পাওয়ার যোগ্য। এর বিপরীতে চৈতন্যদেব বলেছিলেন, অর্থাৎ দুঃশীলোপি দ্বিজঃ পূজ্য ন শূদ্র বিজিতেন্দ্রিয়,
এরই বিপরীতে চণ্ডালৌপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তিপরায়ণ, অর্থাৎ হরিভক্তিপরায়ণ চণ্ডালকেও শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে গণ্য করতে হবে। অর্থাৎ চরিত্রের শুদ্ধতা এবং পাপ করেও কৃষ্ণের চরণে আশ্রয় নেওয়া, হরিভক্তিপরায়ণ হয়ে উঠে পাপ ত্যাগ করা, এই দুটিকে তিনি মানদণ্ড বলে গণ্য করে সমাজের একটা মূলগত পরিবর্তন ঘটানোর দিকে এগিয়েছিলেন, কিন্তু সেটা তার সময়ে দাঁড়িয়ে পুরোপুরি যে সম্ভব হয়েছিল তা বলা যাবে না। পণ্ডিত ব্রাহ্মণ ধর্মনেতা শ্রীচৈতন্যের এই নির্দেশনায় এতদিনের অবহেলিত মানুষেরা সহজ ধর্মাচরণের অধিকার পেল এবং চৈতন্যদেব প্রবর্তিত নামকীর্তনের আসরে এক ধরনের সামাজিক সাম্য তার ধর্মাদর্শকে জনপ্রিয় করে তুলল। তিনি স্বয়ং হয়ে উঠলেন ঈশ্বর। এই ধরনের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন পরবর্তী সাহিত্যকেও প্রভাবিত করল প্রবলভাবে। পরবর্তী সাহিত্যে প্রভাবগুলো কীভাবে এলো সেটা আমরা আলোচনা করছি এরপর। মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাবের কথা আলোচনা করতে গেলে শুরুতেই বলতে হয় জীবনী সাহিত্যের উদ্ভবের কথা। কোনো পার্থিব মানব সাহিত্যের বিষয় হয়ে উঠতে পারেন একথা চৈতন্য জীবনীগুলির মধ্যে দিয়েই প্রতীতি হলো। এর আগে পর্যন্ত দেবতারাই ছিলেন সাহিত্যের কেন্দ্রে, তবে চৈতন্যদেব বেঁচে থাকতেই মানুষ তাকে অবতার বলে স্বীকার করে নিয়েছিল এবং সেটাই চৈতন্যদেবের জীবনভিত্তিক সাহিত্য গড়ে ওঠার কারণ। অর্থাৎ মানুষের জীবন নিয়ে কাব্য রচনা হলো, কিন্তু সেই কাব্য যে মানব কেন্দ্রিক কাব্য বা মানব কেন্দ্রিক সাহিত্য তা সরাসরি বলা যাবে না। ধর্মকেন্দ্রিক সাহিত্য ধর্মকেন্দ্রিকই রইল, কিন্তু একেবারে কাল্পনিক বা পৌরাণিক দেবদেবী চরিত্রের বদলে সেখানে একজন মানব অবতার জায়গা করে নিলেন, যিনি তাঁর জীবৎকালেই অবতার হিসেবে স্বীকৃত। প্রাক চৈতন্য পর্বের বৈষ্ণব পদাবলী কেবলমাত্র রাধাকৃষ্ণের প্রেমলীলা নির্ভর ছিল। চৈতন্য জীবনের প্রভাবে তাঁর নবদ্বীপে অবস্থানের সময় থেকেই লেখা শুরু হলো গৌরাঙ্গ বিষয়ক পদ। আমরা জানি চৈতন্য পূর্ববর্তী যে সমস্ত বৈষ্ণব পদাবলী, চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, সেগুলো কেবলমাত্র রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচনা করা হয়েছে, কিন্তু চৈতন্যদেবের জীবনের প্রভাব, তাঁর কর্মকাণ্ডের প্রভাব তাঁর নবদ্বীপে অবস্থানের সময় থেকেই বৈষ্ণব পদাবলী সাহিত্যকে প্রভাবিত করতে শুরু করলো। গৌরাঙ্গ বিষয়ক পদ লেখা হলো। গৌরাঙ্গ বিষয়ক পদ অর্থাৎ চৈতন্যদেবের জীবনী ভিত্তিক বৈষ্ণব পদাবলী, এগুলো তাঁর বাল্য, কৈশোর, যৌবন এবং শেষ জীবন সমস্ত পর্যায়ের জীবনী নিয়েই রচিত হয়েছে এবং এই গৌরাঙ্গ বিষয়ক পদগুলির ভেতর আরও নির্দিষ্ট এক ধরনের পদের আমরা সন্ধান পেলাম, যাকে আমরা বলছি গৌরচন্দ্রিকার পদ। গৌরচন্দ্রিকা হলো এমন ধরনের পদ যেগুলো কৃষ্ণপালা কীর্তনের আগে গৌরাঙ্গের অর্থাৎ চৈতন্যদেবের ভাব বিহ্বলতা নিয়ে সেই পদগুলি রচিত হতো। আরও পরবর্তী সময়ে পালা কীর্তনের শুরুতে গাওয়ার জন্য গৌরচন্দ্রিকার পদ রচনা আরম্ভ হলো। অর্থাৎ গৌরাঙ্গ বিষয়ক পদগুলোর মধ্যেও গৌরচন্দ্রিকা বলে আরও এক ধরনের উপবিভাজন আমরা দেখতে পেলাম। সেগুলো কৃষ্ণলীলার আগে, কৃষ্ণলীলাটি যে পর্যায়ের বা যে ভাবের বিবরণ দেবে, সেই পর্যায়ের বা সেই ভাবের যে বিহ্বলতা চৈতন্যদেবের, তা নিয়ে রচিত পদ সেটা কৃষ্ণলীলার আগে স্থান পেতে শুরু করলো। এইগুলোর নামই গৌরচন্দ্রিকা। অর্থাৎ গৌরাঙ্গ বিষয়ক পদ হলো সাধারণভাবে চৈতন্যদেবকে নিয়ে লেখা যে কোনো বৈষ্ণব পদাবলী, আর গৌরচন্দ্রিকা হলো চৈতন্যদেবের নির্দিষ্ট ভাববিহ্বলতার চিত্র যে পদাবলীগুলোর মধ্যে প্রকাশিত হয়েছে, যা প্রধানত পরিবেশিত হতো কৃষ্ণলীলার শুরুতে এবং কৃষ্ণলীলার পর্যায়ের সঙ্গে এবং ভাবের সঙ্গে সঙ্গতি রেখে। ডক্টর বিমান বিহারী মজুমদার
ষোড়শ শতাব্দীকে বলেছেন বৈষ্ণব পদাবলী সাহিত্যের স্বর্ণযুগ। ষোড়শ শতাব্দীতে জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস প্রমুখ কবিসহ আরও অজস্র কবির আবেগস্পন্দিত ভক্তিময় পদাবলীর প্রাচুর্য চৈতন্যদেবের প্রত্যক্ষ প্রভাবেরই ফসল। অর্থাৎ চৈতন্যদেব তাঁর যে সংকীর্তন, নগর পরিক্রমা, তাঁর নাট্যাভিনয়, তাঁর ধর্মপ্রচার, তাঁর সামাজিক ক্রিয়াকলাপ ইত্যাদি সমস্ত কিছুর মধ্য দিয়ে যে বিপুল প্রভাব জনজীবনে ফেলেছিলেন নবদ্বীপ এবং সংলগ্ন অঞ্চলে, তারই ফলে বৈষ্ণব ভক্তরা অজস্র পদাবলী রচনা করতে শুরু করলেন। তাদের মধ্যে অনেকেই অত্যন্ত উচ্চমার্গের কবি, যাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হলো। এবং ষোড়শ শতাব্দী হয়ে উঠল চৈতন্যদেবের পরবর্তী শতাব্দী, চৈতন্যদেবের জন্মের পরবর্তী শতাব্দী, ষোড়শ শতাব্দী হয়ে উঠল বৈষ্ণব পদাবলী সাহিত্যের স্বর্ণযুগ। চৈতন্যদেবের বাল্যজীবনের প্রভাবে তাঁর সমসময়েই বৈষ্ণব পদাবলী সাহিত্যে যুক্ত হয় শ্রীকৃষ্ণের বাল্যলীলার পদ। এর মধ্যে কিছু কিছু পদ আবার গোষ্ঠলীলা নির্ভর। বাল্যলীলার পদগুলির আলম্বন বিভাবতাই কখনো বাৎসল্য রস, কখনো সখ্যরস। অর্থাৎ যখন নন্দ যশোদার দৃষ্টিভঙ্গিকে অবলম্বন করে বা তাঁদের বয়ানে পদ রচিত হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলার পদ, তখন সেগুলি বাৎসল্য রসের। আবার যখন গোষ্ঠের সখাসখীদের বয়ানে বা তাঁদের ভাষ্যে পদ রচিত হচ্ছে, তখন সেগুলি হয়ে উঠছে সখ্যরসের পদ। এই যে নতুন পদ যুক্ত হলো, নতুন ধরনের রসসমন্বিত পদ বৈষ্ণব পদাবলী সাহিত্যে যুক্ত হলো, সেটাও চৈতন্যদেবের জীবনের প্রভাবে বলেই মনে করা হয়। চৈতন্যদেবের বাল্যজীবন এবং কৈশোর জীবন নবদ্বীপকে যেভাবে আলোড়িত করেছিল, নবদ্বীপের ভক্তদের মনে যেভাবে ছাপ ফেলেছিল, সেটাই পরবর্তীকালে শ্রীকৃষ্ণের বাল্যলীলার পদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে বলে মনে করতে পারি আমরা। চৈতন্য প্রভাবে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু এবং ভাব বৈচিত্র্য দুই ক্রমশ প্রসারিত হয়েছে। বৃন্দাবনের ষড় গোস্বামী রচিত, বিশেষ করে রূপ গোস্বামী রচিত বিদগ্ধ মাধব, ললিত মাধব, দানকেলি কৌমুদী ইত্যাদি নাটকের বিভিন্ন সংলাপ ও গান বৈষ্ণব পদাবলীতে রূপান্তরিত হলো। বৈষ্ণব পদাবলী কেবলমাত্র যে কবিদের নিজস্ব ভাব উৎসারণের জায়গা হয়ে থাকলো তাই নয়। গোস্বামীরা, বৃন্দাবনের গোস্বামীরা, তাঁরা যে সমস্ত রচনা করেছেন, তাঁদের রচিত নাটক, তাঁদের রচিত শ্লোক, সেগুলোও কিন্তু পদাবলী সাহিত্যের মধ্যে জায়গা পেতে লাগলো। সংস্কৃতের বদলে বাংলা রূপান্তরে সেগুলো পদাবলী সাহিত্যের অঙ্গ হয়ে উঠল। শ্রীরূপ গোস্বামীর বৈষ্ণব অলঙ্কার শাস্ত্র উজ্জ্বল নীলমণির বিভিন্ন প্রকরণের বৈশিষ্ট্য ও নায়ক নায়িকার ভাব বৈচিত্র্য নিয়ে পদ লেখা শুরু হলো গোবিন্দ দাস কবিরাজের মাধ্যমে। বৈষ্ণব পদাবলী হয়ে উঠল বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। যেমনভাবে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভাষ্য হয়ে উঠেছে, তেমনি গোবিন্দ দাসের রচিত বৈষ্ণব পদাবলী সেগুলো বৈষ্ণব রসতত্ত্বের ভাষ্য হয়ে উঠল। এই বৈষ্ণব রসতত্ত্ব পুরো বিষয়টি চৈতন্য পরবর্তী। চৈতন্য পূর্ব যুগে বৈষ্ণব রসতত্ত্ব বলে আলাদা কোনো রসতত্ত্বের অস্তিত্ব ছিল না। চৈতন্য পরবর্তী যুগেই রচিত হয়েছে উজ্জ্বল নীলমণি এবং গোবিন্দ দাস কবিরাজের মাধ্যমে সেগুলো বাংলা বৈষ্ণব পদাবলীর অন্তর্ভুক্ত হয়েছে। চৈতন্যদেবের পরবর্তী সময়ে বাংলা মঙ্গল কাব্যের নানা ধারায় বিভিন্ন কবির কাব্যে বন্দনা অংশে যুক্ত হলো চৈতন্য বন্দনা, যা স্বাভাবিকভাবেই চৈতন্য পূর্বযুগে ছিল না। শ্রীচৈতন্যের পরিপূর্ণ দেবত্বে উন্নীত হওয়ারও প্রমাণ এই চৈতন্য বন্দনাগুলি। অর্থাৎ চৈতন্যদেবকে মানুষ যে পরিপূর্ণভাবে ঈশ্বর হিসেবে মেনে নিয়েছে,
তাকে যে শ্রীকৃষ্ণের অবতার বলে তিনি সমাজে সম্পূর্ণরূপে প্রতীত হয়েছেন, এই চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল ইত্যাদি কাব্যের শুরুতে চৈতন্য বন্দনা, এইগুলো তার প্রমাণ। বিভিন্ন মঙ্গল কাব্যেই, সমস্ত মঙ্গল কাব্যেই দেখা যায় যে দেববন্দনার অংশে চৈতন্য বন্দনা যুক্ত হয়েছে। চৈতন্যদেব ষোড়শ শতাব্দীতে, তাঁর পরবর্তী শতাব্দী থেকেই, তাঁর জীবৎকাল থেকেই এতখানি প্রভাব বিস্তার করেছিলেন যে শাক্ত, একেবারে বৈষ্ণব ধারার বিপরীত প্রান্তের যে সমস্ত সাধকরা, শাক্ত সাধকরা, তাঁরাও চৈতন্যদেবের গুরুত্বকে এবং প্রভাবকে স্বীকার করে নিয়েছিলেন। এমনকি কবিরা শাক্ত দেবীদের নিয়ে যে মঙ্গল কাব্য রচনা করছেন তার মধ্যেও চৈতন্য বন্দনা যুক্ত করছেন। এইটা চৈতন্যদেবের প্রভাবের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন। মঙ্গল কাব্যের দেবদেবীদের রূপায়ণে ভয়ঙ্কর উগ্রতার পরিবর্তে কিছুটা স্নিগ্ধতা আসতে শুরু করলো চৈতন্য পরবর্তী যুগে, যা সর্বব্যাপ্ত বৈষ্ণব প্রভাবেরই ফল বলে মনে করেন গবেষকরা। অর্থাৎ চৈতন্য পূর্ব যুগে যতখানি উগ্রভাবে মানব বিরোধী ছিলেন দেবদেবীরা, মঙ্গল কাব্যের দেবদেবীরা, দেখা গেল ক্রমশ সেই উগ্রতা কমে গিয়ে অনেক বেশি মানবমুখী হয়ে উঠছেন মঙ্গল কাব্যের দেবদেবীরাও। এটাও চৈতন্য প্রভাবের ফল বলে মনে করতে পারি আমরা। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডে ধনপতি যে নগরীয় শিশুদের নিয়ে পায়রা উড়িয়ে বেড়ায়, তাদের সবার নামই কৃষ্ণ নামের কোনো না কোনো প্রতিশব্দ। এই কাব্যের চৈতন্য বন্দনা অংশটিও অত্যন্ত উল্লেখযোগ্য। খুবই চমৎকার একটি চৈতন্য বন্দনা আছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে, এবং তার সঙ্গে এই যে ধনপতি বণিক, তিনি শিশুদের নিয়ে পায়রা উড়িয়ে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটি শিশুর নামই কৃষ্ণের কোনো না কোনো নাম দিয়ে রাখা, এগুলো একটা চৈতন্য প্রভাব থেকেই তৈরি হওয়া যে বৈষ্ণব আদর্শ, তার কিছুটা প্রতিফলন এর মধ্যে আছে বলে আমরা মনে করতে পারি। অর্থাৎ শাক্ত কবিরাও কিছুতেই বৈষ্ণব প্রভাবকে এড়িয়ে যেতে পারছেন না, সেটা অনেকটাই চৈতন্যদেবের বলতে পারি আমরা প্রভাব। শাক্ত দেবীর নামে মঙ্গল কাব্য রচনা করতে বসা কবির সৃষ্টিতেও বৈষ্ণব অনুষঙ্গের এই জোরালো উপস্থিতি চৈতন্যদেবেরই প্রভাবের ফল বলে মনে করা হয়। কবি মুকুন্দ চক্রবর্তী এক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত মাত্র। চৈতন্য পরবর্তী যুগে এমন দৃষ্টান্ত বিরল নয়। প্রাক চৈতন্য পর্বে মালাধর বসু ভাগবতের শুধু দশম ও একাদশ স্কন্ধ বাংলায় অনুবাদ করেছিলেন। অর্থাৎ ভাগবতের অনুবাদ চৈতন্য পূর্ববর্তী যুগেও হয়েছিল, কিন্তু চৈতন্য পূর্ববর্তী যুগে সেটা আংশিকভাবে হয়েছিল এবং তার যে প্রচুর নিদর্শন পাওয়া গেছে এমনও নয়, মালাধর বসুই প্রধান। চৈতন্য পরবর্তী যুগে কিন্তু ষোড়শ শতাব্দী থেকে বাংলায় বিপুল ভাগবত অনুবাদের সন্ধান পাওয়া যায়, যা বৈষ্ণব শাস্ত্রচর্চায় জোয়ারের অব্যর্থ প্রমাণ। অর্থাৎ চৈতন্যদেবের প্রভাবে যে বৈষ্ণব শাস্ত্রচর্চা শুরু হলো, আগেই আমরা বারবার বলেছি যে চৈতন্যদেব ব্রাহ্মণ পণ্ডিত বংশের সন্তান, তিনি নিজেও অসম্ভব পণ্ডিত ছিলেন। তার এই তাঁকে ঘিরে শাস্ত্রচর্চার যে একটা সংস্কৃতি গড়ে উঠেছিল নবদ্বীপ এবং পার্শ্ববর্তী অঞ্চলে, সেটা ছড়িয়ে পড়ে, আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে বাংলার বিভিন্ন অঞ্চলে, এবং বিপুল সংখ্যক ভাগবত অনুবাদের সন্ধান পাওয়া যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চৈতন্য প্রভাব বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এই অনুবাদগুলিতে ভাগবত ছাড়াও অন্যান্য পুরাণ ও কৃষ্ণকথার নানা লোকায়ত উপাদান যুক্ত হয়েছিল। তার থেকেই পরে গড়ে উঠেছিল কৃষ্ণমঙ্গল কাব্যধারা। আরও পরে এগুলি ভেঙে তৈরি হয় কৃষ্ণযাত্রার পালা।
অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগে যে ভাগবত অনুবাদগুলো আমরা পাচ্ছি সেখানে কিন্তু পুরোপুরি যে ভাগবতের যথাযথ অনুবাদ সব ক্ষেত্রে সেগুলো হয়ে উঠছে তা নয়। বিভিন্ন পুরাণ এবং শাস্ত্র ভেঙে যেভাবে লোককথার মাধ্যমে, মৌখিক ঐতিহ্যের মাধ্যমে গল্প গড়ে ওঠে, সেই মৌখিক ঐতিহ্যের গল্পগুলোও কিন্তু, যাকে আমরা লোকায়ত উপাদান বলতে চাইছি, সেই মৌখিক ঐতিহ্যের গল্পগুলোও কিন্তু এই ভাগবত অনুবাদের সঙ্গে জুড়ে যাচ্ছে চৈতন্য পরবর্তী যুগে। তার ফলে কৃষ্ণমঙ্গল কাব্যধারা গড়ে উঠছে। অর্থাৎ যেভাবে শাক্ত দেবদেবীদের নিয়ে মঙ্গল কাব্যধারা গড়ে উঠেছে, একইভাবে কৃষ্ণকে নিয়েও কিন্তু মঙ্গল কাব্যের ধারা গড়ে উঠছে চৈতন্য পরবর্তী সময়ে। এবং আরও পরে এগুলি ভেঙে কৃষ্ণযাত্রার পালা তৈরি হচ্ছে। সেসব কৃষ্ণযাত্রার পালা আজও বাংলার গ্রামেগঞ্জে কিন্তু প্রচলিত। এখনও কৃষ্ণযাত্রার পালা এই একবিংশ শতাব্দীতেও বিভিন্ন অঞ্চলের, বাংলার বিভিন্ন অঞ্চলের গ্রামে একদম গ্রামীণ মানুষের মনোরঞ্জনের জন্য এখনও অভিনীত হয়। চৈতন্যদেবের প্রভাবে বৈষ্ণব বিদ্যাচর্চার যে শক্তিশালী ধারাটি বাংলায় গড়ে উঠেছিল, তার ফল হিসেবে আজ পর্যন্ত পাওয়া বাংলা পুঁথি সম্ভারের মধ্যে বৈষ্ণব সাহিত্যের পুঁথি সবচেয়ে বেশি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে চৈতন্যদেবের পরবর্তী সময়ে বৈষ্ণব বিদ্যাচর্চা, বৈষ্ণব শাস্ত্রচর্চা, অর্থাৎ সামগ্রিকভাবে লেখাপড়ার চর্চা এতটাই বেড়ে উঠল। এবং সেটা যেহেতু চৈতন্যদেব কেবলমাত্র ব্রাহ্মণদের পরিসর থেকে বার করে আনলেন বিদ্যাচর্চার যে ধারাটি, সেহেতু দেখা গেল যে সমাজের বিভিন্ন স্তরেই কম বেশি এই বিদ্যাচর্চার ধারা প্রসারিত হচ্ছে। এবং সেগুলো মধ্যযুগে মূলত শাস্ত্রীয় চর্চা, সেটাই বিদ্যাচর্চা বলে পরিগণিত হতো। এবং সেগুলো বৈষ্ণব শাস্ত্রচর্চার ধারা, সেটাই সবথেকে জোরালো হয়ে উঠছে, যার ফলে চৈতন্য পরবর্তী যুগের যাবতীয় বাংলা পুঁথির মধ্যে বৈষ্ণব পুঁথি হলো গিয়ে সর্বাধিক। চৈতন্য প্রভাবের আরও একটি প্রত্যক্ষ ফল হলো পরবর্তী সময়ে বাংলা জীবনী সাহিত্য রচনা কেবল চৈতন্য জীবনীতেই থেমে থাকল না। নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, সীতা দেবী, জাহ্নবা দেবী প্রমুখ বৈষ্ণব ব্যক্তিত্বের জীবনীও লেখা শুরু হলো। অর্থাৎ চৈতন্যদেবের জীবনের, তার কর্মকাণ্ডের যে বিপুল প্রভাব, তার ফলে চৈতন্যদেবকে ঈশ্বর হিসেবে, অবতার হিসেবে মেনে নেওয়া, তার জীবনী কাব্য রচনা, তাকে ঘিরে ধর্মসাহিত্যের একটা নতুন ধারা গড়ে ওঠা, সেটা যেমন হলো, পরবর্তী সময়ে তার জীবনী কাব্যের অনুসরণে অন্যান্য বৈষ্ণব ব্যক্তিত্বের জীবনীও কিন্তু লেখা শুরু হলো। আরও একটি তথ্য আগে যেটা উল্লেখ করেছি, রাসসুন্দরী দেবী 19 শতকের প্রথম মহিলা আত্মজীবনী রচয়িতা, তিনি কিন্তু চৈতন্য জীবনী কাব্য পড়ার আগ্রহ থেকেই স্বাক্ষর হয়ে উঠেছিলেন একেবারে নিজের চেষ্টায়। এবং তার ফলে পরবর্তীকালে তিনি আত্মজীবনী রচনা করেছিলেন। এগুলো খুব চমৎকার উদাহরণ যে কিভাবে একটিমাত্র ধারা, একজন মাত্র ব্যক্তিত্বের প্রভাব কিভাবে একটা সামগ্রিক পরিবর্তন এবং প্রেরণা আনতে পারে। শুধু বাংলা সাহিত্যেই নয়, প্রতিবেশী ওড়িয়া সাহিত্যেও বেশ কিছু উল্লেখযোগ্য চৈতন্য জীবনী রচিত হয়েছে। আসলে সংস্কৃত, বাংলা এবং ওড়িয়া এই তিনটে ভাষাতেই বৈষ্ণব সাহিত্যের ধারা অত্যন্ত জোরালো। ওড়িয়া একদম আমাদের প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী ভাষা। নীলাচলে যেহেতু জগন্নাথ ধামে চৈতন্যদেব অতিবাহিত করেছিলেন তাঁর শেষ জীবন, এবং তার প্রভাব অত্যন্ত বেশি ছিল জগন্নাথ ধামে তার সমসময়ে, সেই জন্য কেবলমাত্র সংস্কৃত বা বাংলা নয়, ওড়িয়া সাহিত্যেও চৈতন্যদেবের জীবনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে দেখেছি আমরা।
আর সংস্কৃতর ক্ষেত্রে যেটা হয়েছে, চৈতন্যদেবের প্রভাবে রচিত যে সমস্ত সংস্কৃত সাহিত্য, তাঁকে নিয়ে লেখা, তাঁর জীবনী সাহিত্য যেগুলো সংস্কৃতে লেখা, সেগুলো সর্বভারতীয় স্তরে কিন্তু দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে চৈতন্যদেবকে এবং বাংলার বৈষ্ণব ধর্ম আন্দোলনকে পরিচিত করতে সাহায্য করেছে। চৈতন্য প্রভাব ষোড়শ শতাব্দী ও তার পরবর্তী সময়ে মধ্যযুগের বাংলা হিন্দু ধর্মসাহিত্যের মূলগত ভাবনাটিকেই বৈষ্ণব অনুসারী করে তুলতে সমর্থ হয়েছিল। আসলে 6 জন চৈতন্য পার্ষদ বৃন্দাবনের ষড়গোস্বামী হিসেবে যারা পরিচিত ছিলেন, অর্থাৎ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ দাস এবং রঘুনাথ ভট্ট, এরা সংস্কৃত ভাষায় নানা রকম গ্রন্থ রচনা করে চৈতন্যদেবের ভক্তি ধর্মকে সুদৃঢ় দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। এই সমস্ত দার্শনিক গ্রন্থ এবং ভক্তি গ্রন্থের সহায়তায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তত্ত্ববাদ বাংলার বাইরে প্রচারিত হয়েছিল। সংস্কৃত সর্বভারতীয় ভাষা, বিশেষত শাস্ত্রচর্চার ভাষা সংস্কৃত, তাই ষড়গোস্বামীদের লেখা বিভিন্ন সংস্কৃত গ্রন্থই সর্বভারতীয় স্তরে চৈতন্যদেবের যে ভক্তি দর্শন সেটাকে প্রচার করতে এবং জনপ্রিয় করতে সাহায্য করেছিল। এই ষড়গোস্বামীর মধ্যে আবার 3 জন এই ব্যাপারে অগ্রণী ছিলেন: সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং জীব গোস্বামী। প্রধানত এই 3 জনের গ্রন্থেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক ভিত্তি নির্মিত হয়েছিল এবং সর্বভারতীয় প্রচার পেয়েছিল। সংস্কৃত ভাষাটা এক্ষেত্রে সাহায্য করেছিল চৈতন্যদেবের ধর্মকে সারা ভারতে প্রচার করতে। চৈতন্য প্রভাবের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো শ্রীরাধা চরিত্রের বিবর্তন। শ্রীরাধা চরিত্রটি চৈতন্য পূর্ববর্তী সাহিত্যে, ভারতীয় সাহিত্যে যেভাবে চিত্রিত হয়েছে, চৈতন্য পূর্ববর্তী সাহিত্যে কিন্তু শ্রীরাধা চরিত্রের ভাবনা এবং নির্মাণ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেতে দেখেছি আমরা। চৈতন্যদেবের পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি সংস্কৃত সাহিত্যে শ্রীরাধা মূলত একজন গোপরমণী, যিনি শ্রীকৃষ্ণের পরকীয়া নায়িকা, তিনি সমাজ ভয় বিহ্বলা এবং শ্রীকৃষ্ণের প্রেম প্রার্থিনী। পুরাণ ইত্যাদি ধর্মসাহিত্যের কথা ছেড়ে দিলে চৈতন্যদেবের পূর্ববর্তী সময়ে সংস্কৃত কাব্য ও নাটকে শ্রীরাধার নাম কতদিন আগে থেকে পাওয়া যায় তা কিন্তু নিঃসন্দিগ্ধভাবে নির্ণয় করা কঠিন। কিন্তু নবম শতাব্দী থেকে শুরু করে গৌড়ীয় বৈষ্ণব যুগের আরম্ভ পর্যন্ত দীর্ঘকালের মধ্যে যেসব সংস্কৃত ভাষার কবি নিজেদের সাহিত্য কৃতির মধ্যে রাধার বর্ণনা দিয়েছেন, তারা কেউই শ্রীরাধাকে শ্রীকৃষ্ণের পরাশক্তি বা হ্লাদিনী শক্তি বা প্রেমভক্তির পূর্ণ আদর্শ বলে বর্ণনা করেননি। অর্থাৎ এই বর্ণনাটা আমরা পাই, অর্থাৎ কৃষ্ণের হ্লাদিনী শক্তি, পরাশক্তি ইত্যাদি হিসেবে যে শ্রীরাধা চরিত্রকে কল্পনা করা হচ্ছে, সেটা আমরা চৈতন্যদেবের পরবর্তী সময়ে বৈষ্ণব আচার্যদের তত্ত্বভাবনায়, তাঁদের রচনার মধ্যে দিয়ে পাই। তার আগে পর্যন্ত শ্রীরাধা ছিলেন মূলত লোকচরিত্র, মৌখিক ঐতিহ্যের মধ্যে দিয়ে গড়ে ওঠা যে গল্পগাথা, তার নায়িকা হয়েই তিনি ছিলেন। চৈতন্যদেবের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে রাধিকার চরিত্র চিত্রণের এই পার্থক্য সম্পূর্ণভাবে চৈতন্যদেবেরই অবদান। চৈতন্যদেবের অবদান এই জন্য বলতে পারি আমরা যে রাধা ভাব শ্রীচৈতন্যের, এটা চৈতন্য জীবনীর মধ্যে অত্যন্ত চর্চিত এবং গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে উঠেছে প্রায়শই। চৈতন্যদেব যখন বিভিন্ন নিত্যানন্দের সঙ্গে নানা ধরনের নাট্য অভিনয়ে অংশগ্রহণ করতেন, তার যে সংকীর্তন, তার যে ভক্তির প্রকাশ, সেইগুলোর মধ্য দিয়ে তার নিজের ভেতর রাধাভাব প্রকাশিত হতো। গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে চৈতন্যদেব হলেন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার মিলিত মূর্তি। একই দেহে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা হলেন শ্রী চৈতন্যদেব। শ্রীকৃষ্ণ তার
যে তার প্রতি রাধার যে প্রেম, সেই প্রেমের পূর্ণ আস্বাদন পাওয়ার জন্যই একই দেহে রাধা এবং কৃষ্ণ হয়ে চৈতন্য অবতারের মধ্যে নিজেকে প্রকাশ করেছিলেন। এইটাই হলো গৌড়ীয় বৈষ্ণব দর্শনের একটা মূল ভাবনা। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এই ভাবনা আমরা চৈতন্যদেবের পরবর্তী সময়ে তার প্রভাব এবং তার দিব্য জীবনের যে প্রকাশ, তার একটা বিবরণ হিসেবেই উঠে আসতে দেখেছি বিভিন্ন চৈতন্য জীবনী এবং বৈষ্ণবীয় তত্ত্বগ্রন্থের মধ্যে। শ্রীরাধা চরিত্রের যে এই পার্থক্য, চৈতন্যদেবের জীবনের প্রভাবে শ্রীরাধাকে শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি বা তার প্রেমের পূর্ণতার প্রকাশ বলে মনে করা, এইটা শ্রী চৈতন্যের পরবর্তী সময়ের বাংলা এবং বৈষ্ণবীয় সংস্কৃত সাহিত্যের মধ্যে মূলত আমরা দেখতে পেয়েছি। তার আগে কিন্তু রাধা লোককথার নায়িকা হিসেবেই মূলত বিভিন্ন সংস্কৃত কাব্য এবং নাটকের মধ্যে চরিত্র হিসেবে ধরা দিয়েছেন। পুরাণ এবং অন্যান্য ধর্ম সাহিত্যে তার হয়তো কিছুটা অলৌকিক বা তার কিছুটা দেবত্ব ছিল শ্রীরাধার, কিন্তু কাব্য নাটকের ক্ষেত্রে শ্রীরাধার এই ভূমিকাকে আমরা পরবর্তীকালে চৈতন্যদেবের প্রভাবের ফলেই পেয়েছি। এটা চৈতন্য প্রভাবের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এই বিষয়টি নিয়ে যদি আরও পড়াশুনো কেউ করতে চান, এগুলি সাহায্য করতে পারে। ডক্টর সত্যবতী গিরির বাংলা সাহিত্যে কৃষ্ণকথার ক্রমবিকাশ, এই গ্রন্থটি এই ক্ষেত্রে পঠনের যোগ্য হতে পারে।